তোকে এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, যেটা পড়াবো সেটা ছাড়বি না, এর বাইরে কিছু করবি না। 100 পাওয়ানোর দায়িত্ব আমার। অ্যাডভেঞ্চার একাডেমিকে ব্লাইন্ডলি বিশ্বাস কর। ভৌত বিজ্ঞানের যে একটা সেগমেন্ট তুই আমার হাতে ছেড়ে দে। মাধ্যমিক 2027-এর ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেওয়ার জন্য, ভৌত বিজ্ঞানে 100 পাওয়ার জন্য যে লড়াই অ্যাডভেঞ্চার একাডেমি শুরু করেছে, তার প্রথম ধাপ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তোরা সবাই দেখে নিয়েছিস আমাদের ছেলেমেয়েরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিভাবে কাঁপিয়ে এসেছে। আমি বারবার করে বলেছিলাম, যারা অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা করবে, যারা বিশ্বাস করবে, যারা ব্লাইন্ডলি যা করাচ্ছি তাই ফলো করবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তোরা প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পেয়েছিস ফার্স্ট সামেটিভের রেজাল্ট দেখে এমন অনেক ছেলে মেয়ে ছিল যারা ভেবেছিল ভৌত বিজ্ঞানে তারা শেষ, যারা শুনেছিল ভৌত বিজ্ঞান খুব কঠিন, যারা শুনেছিল ভৌত বিজ্ঞানের নাম্বার নাকি ওঠে না, তারাও মনে সাহস পেয়েছে, তারাও ঘুরে দাঁড়ানোর একটা ইচ্ছা প্রকাশ করেছে। এবং তাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমার দ্বিতীয় পদক্ষেপে, সেকেন্ড সামেটিভ শুরু করছি আমরা। এবং প্রত্যেকবারের মতোই আমাদের ব্যাচের প্রথম ক্লাস আমরা ইউটিউবের মধ্যে দিচ্ছি। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা একমাত্র চ্যানেল যে ব্যাচের পাশাপাশি ইউটিউবে ব্যাপক ফোকাস করে। এবং প্রত্যেকে অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে জানিস, আমরা ইউটিউবে প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য ফ্রি অফ কস্ট মাধ্যমিক 2026-এও কাঁপানোর সুযোগ করে দিয়েছি, 2027-এও করে দেব। এইটুকু তোকে বলতে পারি, অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা করে দেখ। যেদিন তুই পরীক্ষাটা দিয়ে বেরোবি রে, ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দিয়ে যেদিন হল থেকে বাইরে আসবি, একবার অন্তত বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চলো তড়িৎ শুরু করা যাক। তোদের অনেক রিকোয়েস্ট ছিল, দাদা সেকেন্ড সামেটিভে প্রথমে কি শুরু করবে। চলো তড়িৎ শুরু করি। দেখ, চলো তড়িৎ চ্যাপ্টারটা আমার হৃদয়ের খুব কাছে, কারণ এই চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র যে 12 নাম্বার পরীক্ষাতে আসে, ম্যাক্সিমাম নাম্বার পরীক্ষাতে আসে তাই নয়। এই চ্যাপ্টারটায় অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন তুই তোর ডেইলি লাইফে দেখতে পাবি, তুই তোর চারপাশে দেখতে পাবি। এই যে তোর বাড়িতে প্রত্যেক মাসে বিল আসে না কারেন্টের, সেইটারও ক্যালকুলেশন তুই এই চ্যাপ্টারটার মধ্যে করবি। তোর বাড়িতে এমন অনেক যন্ত্রাংশ আছে, যেমন এসি আছে, ফ্রিজ আছে, তোর পাখা আছে, লাইট আছে, সেই সমস্ত কিছুর অ্যাপ্লিকেশন তুই এখানে দেখবি। চল আর বেশি দেরি করবো না। আমি জানি তোরা প্রত্যেকে ফার্স্ট সামেটিভ কেউ কাঁপিয়ে দিয়ে এসেছিস, কেউ নতুন আছিস, প্রত্যেককে বলবো জাস্ট অ্যাডভেঞ্চার একাডেমিকে ব্লাইন্ডলি ভরসা কর, বাকিটা আমি বুঝে নেবো। যা করাবো ছেপে যাবে, শুধু করতে থাক। শুরু করা যাক। প্রথমেই একটা কথা ছেলেমেয়েদের মনের মধ্যে আসে, দাদা এই যে চলো তড়িৎ, স্থির তড়িৎ, এই কথাগুলো শুনলে না আমার কেমনটা লাগে। কেন না, ক্লাস 8-এ যখন আমরা স্থির তড়িৎ পড়েছিলাম, আমাদের টিচার আমাদেরকে বলেছিলেন যে আধানটা নাকি স্থির অবস্থাতে আছে। দুটি স্থির বিন্দু আধান কুলম্বের সূত্র পড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যেহেতু এখানে আধান চলাচল করে না, সেই জন্য এই তড়িৎটাকে স্থির তড়িৎ বলা হয়, এই আধানটা এখানেই দাঁড়িয়ে থাকবে। তাহলে দাদা এখানে তুমি আমাকে একটা কথা বলো, এই চলো তড়িৎ কথাটার মানে হচ্ছে তড়িৎ দৌড়াচ্ছে। বললাম একদম ঠিক বলেছিস। না আমি আর কি করছি না, তুই ঠিক বলেছিস। স্থির তড়িৎ কথাটার মানে তড়িৎ দাঁড়িয়ে আছে, আর চলো তড়িৎ কথাটার মানে তড়িৎ ফ্লো করছে। চলো তড়িৎকে অনেকে বলে প্রবাহী তড়িৎ, মানে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, আধানটা প্রবাহিত হচ্ছে। এখন দাদা আমাকে একটা কথা বলো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। আমি বললাম কি রে? না ধরো এটা একটা উষ্ণ বস্তু আছে, হ্যাঁ, এটা ধরো একটা হট বস্তু আছে, আর এটা একটা কোল্ড বস্তু আছে। ধরো আমি একটা কোল্ড বস্তু আঁকছি। এখন তোমরা প্রত্যেকেই জানো যে আমরা যদি একটা উষ্ণতর বস্তু আর একটা শীতলতর বস্তুকে কাছাকাছি রাখি, তাহলে যেটা নিয়ম, উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হবে। তুই বলবি হ্যাঁ এটাতে দাদা নতুন কি আছে? আছে, তুই দাঁড়া না, এখানে তাপটা ফ্লো করলো তো, প্রবাহিত হলো তো। তুই বলে হ্যাঁ। আচ্ছা তুই আমাকে বলতো, তোরা কখনো ঝর্ণা উপর থেকে নিচে পড়তে দেখেছিস? আমি দেখিনি, তবে শুনে তোছি। আমরা প্রত্যেকের কমন সেন্স তো জানি যে উচ্চতর উচ্চতা থেকে, মানে যেটা উঁচু অবস্থান থাকে, যেটা উঁচু জায়গা থাকে, সেখান থেকে নিচু জায়গার দিকে জল ফ্লো করে, যে কোনো জিনিস ফ্লো করে। তার মানে দাদা এখানে জলটা ফ্লো করার জন্য উচ্চতার পার্থক্যের প্রয়োজন পড়ছে। হ্যাঁ দাদা এখানে তাপটা ফ্লো করার জন্য উষ্ণতার পার্থক্যের প্রয়োজন পড়ছে। আমি বললাম হ্যাঁ দাদা, তাহলে তোমার কথা অনুযায়ী তড়িৎটা ফ্লো করার জন্য, তড়িৎটা প্রবাহিত হওয়ার জন্য কিসের প্রয়োজন পড়ছে?
মানে আমরা ধরো কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন যাই, তার তো একটা কারণ থাকে। আজকে তড়িৎটা যখন স্থির ছিল, তাকে নিয়ে কেউ কোনো কথাই বলতো না, আর স্থির আছে ভাই, কোনো কিছু নেই। কিন্তু যখনই সে চলাচল করতে শুরু করেছে, যখনই সে প্রবাহিত হতে শুরু করেছে, তার পেছনের তো একটা কারণ দরকার। বললাম একদম ঠিক বলেছিস কিন্তু ভাই। তাহলে দাদা তড়িৎ প্রবাহিত হয় কেন? আমি তোকে এক কথায় একটা উত্তর দিতে চাই। এর কারণটা হচ্ছে বিভব। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, যেমনি এখানে শুধুমাত্র তো উষ্ণতা বলা চলে না, উষ্ণতার পার্থক্য বলতে হবে। উষ্ণতার পার্থক্যের জন্য উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ ফ্লো করছে, ঠিক একই রকম ভাবে বিভবের পার্থক্যের জন্য উচ্চ বিভব থেকে, যেমনি উচ্চ উষ্ণতা থেকে, সেমনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎটা ফ্লো করে। এখন দাদা আমাকে একটা কথা বলো, এই বিভব মানেটা কি? সব বলবো তোকে, জাস্ট একটু মন দিয়ে শোন। এই বিভবটাকে ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন তুই চিন্তা করে দেখ, তোকে আমি একদম একদম ভালো করে বলতে চাইছি, তুই মাথা থেকে সবকিছু উড়িয়ে দিয়ে জাস্ট যেটা বলছি সেটার দিকে ফোকাস কর। ধর আমি তোকে বললাম এখানটা একটা এ বিন্দু আছে, এখানটা একটা বি বিন্দু আছে। আমি তোকে ধর বললাম এই যে এ বিন্দু রয়েছে, তার আমি তোকে কি বলেছি, বিভবকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করে? ভি দিয়ে। আমি তোকে বললাম ধর এই বিন্দুটার বিভব হচ্ছে ভি এ, আর এই বিন্দুটার বিভব হচ্ছে ভিবি। তোকে আমি একটু আগে শিখিয়ে দিয়েছি বিভবের পার্থক্যের জন্য তড়িৎ ফ্লো করে, আধান ফ্লো করে। এখন দাদা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, ধরে নাও এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট ফ্লো করছে, তড়িৎ ফ্লো করছে। দাদা কারেন্টকে আই দিয়ে প্রকাশ করে? আমি বললাম একদম। তুই তড়িৎকে এবার থেকে আই দিয়েই প্রকাশ করবি, বিভবকে এবার থেকে ভি দিয়েই প্রকাশ করবি। আস্তে আস্তে প্রকাশগুলোর চিহ্নগুলোকে একটু শিখে নে ভাই। দাদা এই যে কারেন্টটা এখানে ফ্লো করছে, তড়িৎটা ফ্লো করছে, সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে ফ্লো করছে, রাইট? আমি বললাম একদম। তুমি আমাকে বলেছো বিভবের পার্থক্যের জন্য আধানটা ফ্লো করে, তড়িৎটা ফ্লো করে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এদের মধ্যেও একটা বিভবের পার্থক্য রয়েছে। হ্যাঁ। আচ্ছা দাদা তুমি বলেছিলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। হ্যাঁ, আমরা আগে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যেটা উচ্চ হয় সেই দিক থেকে নিম্নর দিকে যায়। আমি বললাম একদম, কারণ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা, গরম থেকে ঠান্ডার দিকে তাপ গেছিল। তাহলে আমি এখানেও বলতে পারি এই পয়েন্টটা উচ্চ বিভব, এই পয়েন্টটা নিম্ন বিভব। কেন? কারণ দাদা এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে তো স্বাভাবিক এটাই উচ্চ। কারণ যে কোনো জায়গায় দেখো না উচ্চ থেকে নিম্নর দিকে, উচ্চ থেকে নিম্নর দিকে, তাহলে এখানেও তো ব্যতিক্রম হবে না, উচ্চ থেকে নিম্নর দিকেই তো কারেন্টটা যাবে। আমি বললাম ঠিক বলেছিস ভাই, তার মানে দাদা ভি এ ইজ গ্রেটার দেন ভি বি হয়। আমি বললাম একদম ঠিক বলেছিস। এবং দাদা যেহেতু ভি এটা বড়, তার মানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি। তুমি একটু আগে একটা টার্ম বলছিলে না বিভবের পার্থক্য, দাদা এই ভি এ মাইনাস ভিবিটাই কি বিভবের পার্থক্য বা বিভব প্রভেদ? আমি বললাম একদম। আর দাদা এই বিভব প্রভেদের জন্যই কি এই কারেন্টটা ফ্লো করেছে? একদমই তাই। বিভবের পার্থক্য বা বিভবের প্রভেদ যেখানেই থাকবে, সেই দুটো পয়েন্টের মধ্যেই আইটা ফ্লো করে যাবে, তড়িৎটা ফ্লো করে যাবে। তার মানে দাদা তড়িতের চলাচলের জন্য বিভব প্রভেদের দরকার পড়লো, এটা আমি শিখে গেলাম একদম। এবার বিভবটা কি বলে দাও, সব বলবো ভাই আস্তে আস্তে। আগে তুই আমাকে বল বিভবকে যে ভি দিয়ে প্রকাশ করে তুই শিখেছিস? হ্যাঁ। বিভব প্রভেদকে আমি ধর এ আর বি বিন্দুর মধ্যে বললাম এ বিন্দুর বেশি, তাহলে ভি এ মাইনাস ভিবি দিয়ে প্রকাশ করে তুই শিখেছিস? হ্যাঁ একদম শিখে গেছি। আচ্ছা দাদা তড়িৎ প্রবাহ মাত্রা মানে ওই যেটাকে তড়িৎ যেটা ফ্লো করছে যেটা যে তড়িৎটা ফ্লো করছে সেটাকে আমরা আই চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এটাও শিখে গেছি। বললাম একদম। তো শিখে গেছিস যখন, এগুলো সংক্রান্ত একটা সূত্র পড়ে নে তো ভাই, যেটা তোদের পরীক্ষাতে আসবেই আসবে। সূত্রটা হচ্ছে ওহমের সূত্র। দেখ আমি তোকে এই ঘষা পেটা বইয়ের ল্যাঙ্গুয়েজ কিছু বলবো না, তুই একবার বইয়ের ল্যাঙ্গুয়েজটা পড়, তারপরে আমি তোকে বলবো তুই এখান থেকে কিছু বুঝলি না, তারপর আমি তোকে বোঝাবো কি লেখা আছে দেখি।
লেখা আছে উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ধুর ধুর ধুর, কিছু বুঝলাম না। এবার আমি বোঝাচ্ছি তোকে। তুই আমাকে বলতো, তুই তো শিখলি যে এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টের দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে নিশ্চয়ই এদের মধ্যে বিভবের পার্থক্য রয়েছে। একদমই তাই। তাহলে এই বিন্দুর বিভবটা যদি হয় ভিএ, এই বিন্দুটা যদি হয় ভিবি, তাহলে এই দিক থেকে এই দিকে ফ্লো করছে, মানে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি। এবং আমি পরিষ্কার বলতে পারি এদের মধ্যে বিভবের পার্থক্য বা বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি। হ্যাঁ, তোকে একটা জেনুইন প্রশ্ন করব। হ্যাঁ করো। তুই বলতো কোন জায়গাতে তাপের ফ্লো বেশি হবে? ধর এই বস্তুটার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস আর এইটার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এইটার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, এইটার উষ্ণতা 99 ডিগ্রি সেলসিয়াস। তুই বল কোথায় তাপের ফ্লোটা বেশি হবে? দাদা এটা কোনো প্রশ্ন হচ্ছে? আরে ওপরেরটায় তাপের ফ্লো বেশি হবে। কেন? কারণ দাদা ওপরেরটায় উষ্ণতার পার্থক্যটা বেশি আছে। উষ্ণতার পার্থক্য যদি বাড়ে, টেম্পারেচার ডিফারেন্স, ধর এটা বললাম T1, এটা বললাম T2, T1 বেশি মানে T1 মাইনাস T2 যত বাড়ে তত বেশি করে হিটটা ফ্লো করতে থাকে, তত বেশি করে তাপের প্রবাহ হয়। তার মানে দাদা আমি যদি তোমাকে বলি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য যত বাড়বে, যেমনি উষ্ণতার পার্থক্য এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুই বল কোথায় বেশি তাপ যাবে? এখানে বেশি তাপ যাবে দাদা, এখানে উষ্ণতার পার্থক্য বেশি। তাহলে একই রকম ভাবে দাদা যদি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটা বাড়তে থাকে তাহলে কিসের ফ্লো বাড়তে থাকবে? কারেন্টের ফ্লো বাড়তে থাকবে, আই এর ফ্লো, তড়িতের ফ্লো বাড়তে থাকবে, আধানের ফ্লো বাড়তে থাকবে। তার মানে দাদা ভিএ মাইনাস ভিবি বাড়লে আই মানে তড়িতের পরিমাণটাও বেড়ে যাবে। বললাম একদম, নিয়ম তো তাই। যদি উষ্ণতার পার্থক্য বাড়লে হিট বাড়ে, তো বিভবের পার্থক্য বাড়লে তড়িৎ বাড়বে। একদমই তাই। আরে এটাই তো বলা আছে রে। তুই আমাকে বল তোরা কি শিখেছিস? যদি একটা বাড়লে আরেকটা বাড়ে তাহলে আমি কি বলতে পারি রে? VA মাইনাস VB ইজ প্রপোর্শনাল টু I। এই VA মাইনাস VBটাকে আমি ধরে এক কথায় ছোট করে V লিখে দিলাম, তাহলে V প্রপোর্শনাল টু I লেখা যায় কি যায় না? একদম যায় দাদা। আরে পড়ে দেখ তো, এটাই তো লেখা আছে। যখন কোনো জিনিসকে সমানুপাতিক বলতে হয় তার মধ্যে কিছু কন্ডিশন অ্যাড করতে হয়, যে এই কন্ডিশন গুলো হলে তবে এটা হবে। সেমনি দেখ কিছু কন্ডিশন দেওয়া আছে, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা, যেগুলো তোরা পরে কি শিখবি, যে উষ্ণতার উপর, উপাদানের উপর, অন্যান্য ভৌত অবস্থার উপর কিভাবে এগুলো নির্ভর করে। যদি অপরিবর্তিত থাকে তাহলে কি পড়লাম আমরা? এটা পড়লাম, দেখ তো লেখা আছে কিনা। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে I ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। আরে আমরা তো তাই দেখছি, তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয়। বিভব প্রভেদ যত বাড়ে তড়িৎ প্রবাহ মাত্রা তত বাড়ে, তড়িতের ফ্লো তত বাড়ে। আরে ওহমের সূত্র সোজা ধরে। তার মানে প্রথমে দাদা সূত্র পড়তে নেই, প্রথমে অ্যাপ্লিকেশনটাকে টিচারের থেকে বুঝতে হয়, তারপরে ওটাকে রিলেট করার পরে সূত্রটাকে পড়তে হয়। তাহলে আমরা বুঝতে পারি সূত্রটা কত সোজা। কিন্তু যদি কেউ প্রথমে এটাকে হাউ হাউ করে মুখস্থ করতে যেত, সে কিছুই পারতো না। এখন তোকে যদি আমি এক কথায় বলি ওহমের সূত্র কি, তুই বলবি V প্রপোর্শনাল টু I। দাদা বিভব পার্থক্য যত বাড়ে তড়িৎ প্রবাহ মাত্রা তত বাড়ে। তার মানে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। জাস্ট কন্ডিশন গুলো মেনশন করবো, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। ওহমের সূত্র ডান। কিতনা ইজি হ্যাঁ ভাই। আচ্ছা দাদা, এই যে তুমি V প্রপোর্শনাল টু I বললে, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলতে হয় তাহলে কি করব? তোল না দাদা। সমানুপাতিক চিহ্নকে তুললে একটা সমান চিহ্ন আসে এবং তার সাথে একটা ধ্রুবক আসে। ধ্রুবকটাকে কি দেবো? ধ্রুবকটাকে দিয়ে R দে। আর দাদা R মানে ওই সার্বজনীন গ্যাস ধ্রুবক? না ভাই,
তুই কোথা দিয়ে গ্যাসের চ্যাপ্টার থেকে তড়িতে চলে এসেছিস ভাই, তুই একটু বড় হয়ে গেছিস। এই আর মানে রোধ, রোধ দাদা, রোধ মানে কি আবার? আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের জন্য এটাকে বাংলাতে বলা হয় রোধ, এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। দাদা রোধ মানে কি? বললাম ধর তুই তোর বাবাকে বললি যে বাবা আমার না একটা বাইক দরকার। তোর বাবা তোকে কি করবে? কি করবে? আরে কি করবে? বাইক দরকার, পড়াশোনা করে না, বাইক দরকার। তার মানে বাইক তোকে তো কিনে দেবে না, তোর বাইক কেনাতে বাধা দেবে। এই যে তোর বাইক কেনাতে বাধা দিল, এই বাধা দেওয়াটাকেই বলা হয় রোধ করা। কোনো একটা কিছুতে বাধা দেওয়া। ধর তোর সাইকেল গড়াচ্ছে না, এগোচ্ছে না, তার সাইকেলের টায়ার পাংচার, ওই যে রাস্তাটার সাথে ওটা ঘর্ষণটা বেড়ে গেছে, তার মানে রাস্তাটা তোর সাইকেলের মুভমেন্টে বাধা দিচ্ছে, এটাকেই আমরা বলি রোধ। যে কোনো জিনিসকে বাধা দেওয়া, যে কোনো জিনিসকে আটকানোর নামটাই হচ্ছে রোধ। রোধ কথাটার মানে রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স মানে কাউকে বাধা দেওয়া, কাউকে আটকানো। আচ্ছা দাদা, আমাকে জানো তো একটা খুব সিরিয়াস প্রশ্ন মাঝে মধ্যে জিজ্ঞাসা করে অনেকে। কি প্রশ্ন? না, যে প্রশ্নটা চলতরিতে বারবার আসে, বলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। আমি তো এই সংজ্ঞাটাকে ঝেড়ে মুখস্থ করবো নাকি? আমি বললাম একদম নয় ভাই, তুই ফর্মুলাটা কি পড়লি বল, ভি ইকুয়াল টু আই আর বল, পড়লি কি পড়লি না? হ্যাঁ। তাহলে এটাকে মনে রাখার কি কোনো উপায় আছে? আছে। কি উপায়? ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। রিলেশন মানে ওই রিলেশন নয় যেটা তুই ভাবছিস, রিলেশন মানে হচ্ছে এই রিলেশন। কি বললাম? ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এখনকার ছেলে মেয়েদের রিলেশন বললেই ভয় লাগে। কি বলবো আর দাদা, এখান থেকে রোধের সংজ্ঞা বার করতে দিয়েছে, তাহলে রোধের মানটা বার করবো আমরা এইভাবে, আর ইকুয়াল টু ভি বাই আই। আমি বললাম একদম। দাদা আমাকে ডেফিনেশন লিখতে দিয়েছে গো, ডেফিনেশন লিখবো কি করে? বললাম দেখ তো ভাই, আমি এখান থেকে ডেফিনেশন লিখছি, তুই মাথা নাড় তো। লিখবো দেখ তো, কোন পরিবাহীর, দাদা হ্যাঁ, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার, এই পুরোটা লিখে নিবি, অনুপাতকে রোধ বলে। দাদা এটা এত সোজা? বললাম আর কি ভাই, তোকে বলেছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে, তুই রোধ কি দেখতে পাচ্ছিস তোর চোখে? তুই দেখতে পাচ্ছিস আর ইকুয়াল টু ভি বাই আই। বাইক আছে মানে, ভাগ আছে মানে, অনুপাত। কার কার অনুপাত? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আর সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, সেটাই তো রোধ। সেটাই তো দেখতে পাচ্ছিস, ফিজিক্যাল সায়েন্সে যেটা দেখছিস সেটাই লিখবি। তাপ চ্যাপ্টারে দেখবি একটা এত বড় ডেফিনেশন আছে। আমরা আমাদের ব্যাচের ছেলেমেয়েদেরকে এত বড় ডেফিনেশনটাকে জীবনে মুখস্থ করাই না, পুরো উপায় বলে দিই, ওরা চুটকি মেরে লিখে দেয়, চুটকি মেরে। এগুলো মুখস্থ করতে হয় না ভাই, এগুলো ফিল করতে হয়, ফিল। তুমি যখন দেখবে, ওই দেখে যেন তোমার মনের মধ্যে ডেফিনেশন ছেপে যায়, আর তুমি যেন দেখে লিখে দিতে পারো, যেটা দেখবো আমি দেখবো আর লিখে দেবো, এমনি কনফিডেন্স তৈরি করতে হবে। তার মানে দাদা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা তো বুঝলাম, এবার বলো আর কি কি আছে? দুটো লেখচিত্র দেয় জানিস তো ভাই। একটা লেখচিত্র হচ্ছে ভি বনাম আই লেখচিত্র, একটা হচ্ছে আই বনাম ভি লেখচিত্র। দাদা এটা মহা সাংঘাতিক কেস তো। কেন না, আমরা ফর্মুলা জানি, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন ভি ইকুয়াল টু আই আর। হ্যাঁ দাদা সোজা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পড়েছি গ্যাসের আচরণে, তুমি প্রচুর লেখচিত্র শিখিয়েছো, তুমি সব লেখচিত্রের প্রকৃতি শিখিয়েছো। আমি জানিস তো প্রত্যেকটা লেখচিত্র জাস্ট আঁকিয়ে দিই না, লেখচিত্রের প্রকৃতি শেখাই, ধরে ধরে শেখাই। তোরা আমাদের গ্যাসের আচরণের ফার্স্ট ক্লাসটা কি দেখ, ইউটিউবে আছে। আমরা প্রত্যেকটা লেখচিত্র ধরে ধরে শেখাচ্ছিলাম যে কিভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, প্রত্যেকটা লেখচিত্রের ধরন শিখিয়েছি, সুপারমকেও শিখিয়েছি। সেমনি তুই এখানেও দেখতে পাচ্ছিস, তোকে কার কার মধ্যে প্লট করতে দিয়েছে, ভি এর সাথে আই এর প্লট করতে দিয়েছে, তো তুই প্লটে কাকে কাকে বসাবি তুইও বুঝে গেছিস। যাকে প্রথমে দেয় তাকে ওয়াই অ্যাক্সিস, যাকে দ্বিতীয়তে দেয় তাকে এক্স অ্যাক্সিস। হলো কি দেখতে পাচ্ছিস ভাই, এই আরটা তো একটা ধ্রুবক, ধ্রুবককে তুলে দে, সমান চিহ্নকে তুলে দে, তাহলে কি পাবি বল? ভি প্রপোর্শনাল টু আই বল। পেলি কি পেলি না? যেটা আগে পেয়েছিলি, যেটা ওহমের সূত্রে মেন লাইন, সেটা পেলি কি পেলি না? একদম পেয়েছি দাদা।
আরে সমানুপাতিক সম্পর্ক আছে তো রে, একদম আছে। তাহলে এর লেখচিত্র কেমন হয়? মূল বিন্দুগামী সরল রেখা হয় তো রে, একদম হয়। দাদা চিন্তা করে দেখো, তুমি তো শিখিয়েছিলে y = mx, এইটার মানেই তো মূল বিন্দুগামী সরল রেখা, y ভার্সেস x প্লট, এটাই তো মূল বিন্দুগামী সরল রেখা। যারা নতুন আছে তারা ভাবছে এটা আবার কি। দেখ শুনে রাখ, v = ir সমীকরণটা আছে দেখছিস তো, আর y = mx টা দেখছিস তো, সেম সেম লাগছে। দেখ তো এবার লাগে কিনা, দেখ তো রে, এই যে y আছে এটাই তো v, কারণ v কেই তো তোকে প্রথমে দিয়ে দিয়েছে, v কেই তো আমরা y অ্যাক্সিস বরাবর প্লট করেছি, তার মানে এই y টাই তো আমার v দাদা। আমি বললাম একদম। দাদা x এর জায়গায় x মানে কি, যেটা এই বরাবর প্লট হয়েছে, আমাকে কাকে প্লট করতে বলেছে? এই বরাবর i কে প্লট করতে বলেছে, তার মানে দাদা আমার i টাই হচ্ছে x, একদম। দাদা তাহলে m টা কি? m টা হচ্ছে r, বলো হ্যাঁ। যদি এই দুটোকে আমরা দেখে নিতে পারি তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় m টাই r। আর দাদা m টা কি? এই যে লেখচিত্র যে ওপরের দিকে উঠছে, এটা যতটা খাড়া ভাবে উঠছে, যতটা স্টিপ ভাবে উঠছে, সেটাই হচ্ছে নতি বা প্রবণতা, যেটাকে m দিয়ে প্রকাশ করা হয়। এই m এর ভ্যালুটাই কত হয়ে গেল পর? r হয়ে গেল। আর m টা পজিটিভ বলে, r টা পজিটিভ বলে, রোধটা পজিটিভ বলে এটা ওপরের দিকে উঠেছে। যদি নেগেটিভ হতো তো নিচের দিকে নামার কথা, কিন্তু এখানে পজিটিভই হবে তো এখানে উপরের দিকে উঠবে, ঠিক আছে। এবার তুই চিন্তা করে দেখ, নেক্সট যে লেখচিত্রটা দিয়েছে, তাহলে এর যদি প্রকৃতি বলতে বলে তো কি বলবো? মূল বিন্দুগামী সরল রেখা। এবং এখান থেকে জিজ্ঞাসা করে কিন্তু নতির ভ্যালু কত, নতির ভ্যালু কত বল? আর, মানে নতিটা হচ্ছে পরিবাহীর রোধ, ঠিক আছে। এবার দাদা নেক্সট লেখচিত্র, আইভি লেখচিত্র। আইভি লেখচিত্রটা একটু করি। তুই আমাকে বলতো ফর্মুলা কি? দাদা v = ir ফর্মুলা। আমি বললাম একদম। দাদা আইভি লেখচিত্র বলে দিয়েছে মানে একটু গন্ডগোল আছে। আমরা কি গন্ডগোল রে? কিছুই গন্ডগোল নেই দাদা, আছে। এবারে তোমাকে আইটাকে y অ্যাক্সিসে বসাতে হবে আর x টার মধ্যে v বসাতে হবে, তার মানে দাদা তোমাকে সমীকরণটা ওইভাবে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক বলেছিস তো ভাই। তার মানে আইটাকে দেখ 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 আমি করছি, দেখ তো, v = ir, তাহলে i = লেখা যায় তো v/r। বললি দাদা v = ir আছে, 8টা i এর সাথে গুণ আছে, তো 8টাকে ঠেলে পাঠালাম সমান চিহ্নের এদিকে। হ্যাঁ লেখা যায়, লেখা যায়, i = v/r লেখা যায়, লেখা যায়, একদম লেখা যায়। আচ্ছা দেখ তো এইভাবে লেখা যায় কিনা, i = v * 1/r, দেখ তো লেখা যায় কিনা। দাদা 1টার সাথে তো ভিটা গুণ হবে, তো i = v/r, লেখা যায়, লেখা যায়। এই তো v এর সাথে 1 গুণ হবে, তাহলে v/r হয়ে গেল, হয়ে গেল। দেখ তো এবার তুই পারিস কিনা। আইটা এই বরাবর বসে গেছে, ভিটা এই বরাবর বসে গেছে, তুই কি দেখছিস? y আছে, y আছে, y আছে, y আছে, x আছে, x আছে, x আছে, তাহলে বাকি যে ধ্রুবক পার্টটা রয়েছে সেটা m আছে। দাদা আবার তো y = mx এর সমীকরণ। কি বলছিলে তুমি কঠিন, এ তো মারাত্মক সোজা। না ভাই, এত সোজা নয়। আমি কি বললাম তোকে? এখানে নতি জিজ্ঞাসা করে, এখানে নতি কত হয়েছিল? আর হয়েছিল, কিন্তু এখানে নতি কত হচ্ছে চিন্তা করে দেখ, m এর ভ্যালুটা কত? 1/r। তার মানে দাদা এখানে স্লোপ বা নতি 1/r। এইটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, বারবার আসে, বারবার আসে। vi লেখচিত্রের নতি r, কিন্তু iv লেখচিত্রের নতি 1/r। দাদা এদের মধ্যে পার্থক্যটা কি গো? বিরাট পার্থক্য আছে ভাই। মনে রাখ, এই আরটাকে বলা হয় রোধ। রোধটাকে, রোধের অ্যাকচুয়ালি এককটাই হচ্ছে ওহম, ওহম দিয়ে প্রকাশ করা হয় ওকে মেনলি। রোধের এককের মানই ওহম। তোরা এটাকে বাংলাতে লিখবি ও হ ম, ওহম দিয়ে লিখবি, কারণ ওহমের সূত্র থেকেই তো রোধ বিষয়টা এসেছে। এই জন্য যে কোনো বিজ্ঞানী মারা যাওয়ার পরে কি হয়ে যায় বলতো? একক হয়ে যায়। নিউটন, ডাইন, পাস্কাল, কত একক দেখবি, সব তো বিজ্ঞানীদের নাম। সেমনি একটা একক হচ্ছে ওহম। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটা এসেছে, ওই জন্য রোধের এককটা কি বানিয়ে দেওয়া হয়েছে? ওহম বানিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবি রোধটাকে, যার এককটা হচ্ছে ওহম, সেটাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেই চিহ্নটার নাম হচ্ছে ওমেগা। তার মানে আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। রোধ মানে বাধা দেওয়া,
রোধের একক ওহম, একক ওহম হলেও রোধকে প্রকাশ করা হয় একটা চিহ্ন দিয়ে, সেই চিহ্নটার নাম হচ্ছে ওমেগা, রাইট? এইবারে মনে রাখ, এই যে 1/r আছে, এইটা হচ্ছে রোধের ঠিক উল্টো। আমি এটা রোধ দেখতে পাচ্ছি, রোধ মানে বাধা দিচ্ছে, তাহলে 1/r প্রকৃতি উল্টে গেল, রোধ উল্টে গেল, এইটাকে বলা হয় পরিবাহিতা। রোধ মানে বাধা দেওয়া, আর পরিবাহিতা মানে কতটা তাড়াতাড়ি ফ্লো করছে, কতটা ফ্লো করছে, কোনো বাধা ফাধা দিচ্ছে না ভাই, যতটা ফ্লো করে যাচ্ছে, কারণ রোধের উল্টো। এবং এর এককটা খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাবি, এটা ওহম দেখছিস তো, দেখতে পাচ্ছিস রোধকে ঠিক উল্টো করে দিয়ে পরিবাহিতা এসেছে, এককটাকে পুরো উল্টো করে দে। OHM দেখতে পাচ্ছিস, একক হয়ে যাবে MHO, মো, এটাকে বাংলাতে লেখা হয় মো। বর্তমানে যদিও সিমেন্স কথাটা ইউজ করা হয়, বাট মো কথাটা একটু আলাদাই ব্যাপার, OHM MHO, ঠিক আছে? এবং এটাকে প্রকাশ করার চিহ্নটাও দারুণ, এই যে ওমেগা দেখছিস, উল্টো ওমেগা, তার মানে আরটাকে রোধ বলে, VI লেখচিত্রের নতিটা হচ্ছে রোধ, আর IV লেখচিত্রের নতিটা হচ্ছে পরিবাহিতা 1/r, যেটাকে মো একক দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে উল্টো ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? তার মানে আমি তোকে আশা করছি বোঝাতে পারলাম যে একটা বিরাট সেগমেন্ট যেটার মধ্যে ওহমের সূত্রটা ইনভলভ ছিল, সেখান থেকে বিভব প্রভেদ, সেখান থেকে প্রবাহ মাত্রা, কি করে রোধ এলো, রোধের এককটা কি হলো, রোধ থেকে পরিবাহিতার বিষয়টা কি করে গেলাম, দুটো লেখচিত্র, সব একক মাত্রা, সব শেখাবো। এখন অনেক কিছু শেখানো বাকি আছে, সব শেখাবো। আশা করবো এইটুকু বিষয় তোর কাছে ক্লিয়ার করতে পারলাম। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। চল দেখা যাক নেক্সট কি বলে দিয়েছে। এইবার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, দাদা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলতো? মানে এই যে আমরা রোধের বিষয়টা পড়লাম, এই যে আমরা পড়লাম রোধ মানে বাধা দেওয়া, এই রোধটা আবার কারোর কারোর উপর নির্ভর করে? আমি বললাম হ্যাঁ, নির্ভর তো করবে। ওহমের সূত্রে শুরুতে লেখা ছিল, মনে আছে, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তবেই ওহমের সূত্রটা প্রযোজ্য, তবেই রোধটা আসবে। তার মানে স্বাভাবিক তো রোধ অনেক কিছুর উপরই নির্ভর করবে, তার মধ্যে প্রধান দুটো তোকে বলি, 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, আর 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দাদা এই মানেগুলো আমি না ঠিক বুঝলাম, মানে দৈর্ঘ্যের উপরে বাধা কি করে নির্ভর করতে পারে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে বাধা কি করে নির্ভর করতে পারে? আমরা চল তোকে একটা এক্সাম্পল দিতে হবে, একটা জেনারেল নলেজের প্রশ্ন করি। হ্যাঁ, ধর এইটা একটা বিদ্যুৎ বন্টন কেন্দ্র, এখানটা বিদ্যুৎ তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে খুব সুন্দর করে। এইটা হচ্ছে ধর তোর বাড়ি, আর এইটা হচ্ছে ধর আমার বাড়ি। এখন বিদ্যুৎ বন্টন কেন্দ্র থেকে, এই একটাই কেন্দ্র থেকে আমাদের দুজনের বাড়িতেই বিদ্যুৎ আসবে। তোর বাড়ি অবধি একটা তার লাগানো, আমার বাড়ি অবধি একটা তার লাগানো। তোকে যদি আমি একটা জেনারেল নলেজের প্রশ্ন করি, তুই বলতো কার বাড়িতে, যদি এখান থেকে দুটো সেম স্পিডে ছাড়া হয়, কার বাড়িতে তড়িৎটা আগে পৌঁছাবে? দাদা স্বাভাবিকভাবে আমার বাড়িটা সামনে, তাহলে আমার বাড়িতে তড়িৎ তাড়াতাড়ি পৌঁছাবে। তোমার বাড়ি দূরে, তাহলে তোমার বাড়িতে তড়িৎ যেতে একটু দেরি হবে। তুই তো নিজেই তোর উত্তর দিয়ে দিলি। রোধ প্রথম কার বিষয়ের উপর নির্ভর করতো? দৈর্ঘ্যের উপর। তুই বলতো এখানে দৈর্ঘ্য যতটা ছিল তারের, ধর আমি এখানে ধরলাম তারের দৈর্ঘ্য L1, এখানে তারের দৈর্ঘ্যটা কত? L2। দাদা তারের দৈর্ঘ্যটা তো বেড়েছে, এবং তোমার বাড়িতে কারেন্ট যেতে বেশি সময় লেগেছে। আচ্ছা বেশি সময় লাগছে মানে কি রে? কারেন্টটা বাধা প্রাপ্ত হচ্ছে না। যত দৈর্ঘ্য বাড়ছে তত বাধা বাড়ছে, তত যেতে বেশি সময় লাগছে। এই জন্য ছোট দৈর্ঘ্য অতিক্রম করতে কম সময় লাগে, কারণ সেখানে বাধা কম থাকে। ছোট দৈর্ঘ্য অতিক্রম করছে, তাড়াতাড়ি কারেন্ট পৌঁছে যাচ্ছে। কেন? তার কারণ এখানে বাধা কম। ছোট দৈর্ঘ্য মানেই সেখানে বাধা কম, বাধা কম মানে সেখানে রোধ কম। মানে যত দৈর্ঘ্য কমলো তত বাধা অর্থাৎ রোধটা কমলো, ওই জন্য তাড়াতাড়ি কারেন্ট গেল। আর যত দৈর্ঘ্যটা বাড়লো তত বাধা বাড়লো, তত রোধ বাড়লো, তত কারেন্ট যেতেও বেশি সময় লাগলো। তার মানে দাদা একটা তত্ত্ব এস্টাবলিশ করলে তুমি, যদি দৈর্ঘ্যকে আমরা L দিয়ে প্রকাশ করি আর রোধকে আমরা R দিয়ে প্রকাশ করি, তাহলে যত দৈর্ঘ্য বাড়বে, যত দৈর্ঘ্য বাড়বে তত সময় বেশি লাগবে, তত বাধা বেশি পাবে, মানে তত রোধ বাড়বে। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ছে, মানে সমানুপাতিক সম্পর্ক, বলো হ্যাঁ।
আমি বললাম একদম। তার মানে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রোধটা সমানুপাতিক, এর মধ্যে একটা কন্ডিশন আছে, আমি সেটাও বলবো। আচ্ছা, তার মধ্যে দ্বিতীয় কথাটা বলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দাদা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি করে এক্সপ্লেন করবে বল? এটা আরো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন আছে। ধর আমি তোকে বললাম তোর কাছে প্রচুর জল আছে ভাই, প্রচুর 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 জল আছে। তোর কাছে আমি দুখানা পাইপ দিচ্ছি, একটা হচ্ছে এই পাইপটা, আরেকটা হচ্ছে এই পাইপটা। তোকে আমি ধর প্রশ্ন করলাম, আচ্ছা বলতো কোন পাইপটা দিয়ে ওই প্রচুর প্রচুর জল তাড়াতাড়ি ফ্লো করতে পারে? দাদা এর আবার কোনো প্রশ্ন হলো? এই মোটা পাইপটা দিয়ে প্রচুর 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 পরিমাণে জল খুব তাড়াতাড়ি ফ্লো করবে? এইটুকু পাইপ দিয়ে প্রচুর প্রচুর জল পাঠাতে তো অনেক সময় লেগে যাবে। আমি বললাম এটাই তো প্রশ্ন। তার মানে তুই মানছিস তো এই যে রোগা পাইপটা আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা তো কম, এটা তো রোগা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? একে মধ্যিখান দিয়ে যদি আমি কাটি এর যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে তো অল্প ক্ষেত্রফল, তো রোগা পাইপ। কিন্তু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা তো অনেক বেশি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়লো বলে জলটা তাড়াতাড়ি ফ্লো করে গেল। তাড়াতাড়ি ফ্লো করলো মানে বাধা কম পেলো। তার মানে দাদা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়ছে তত তাড়াতাড়ি ফ্লো করছে, তত বাধা কম পাচ্ছে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বাধা কমছে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বাধা কমছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে আর প্রপোর্শনাল টু 1/a হচ্ছে। তুই বল একদমই তাই। তার মানে দাদা আমার কাছে দুটো কন্ডিশন ক্লিয়ার। একটা হচ্ছে রোধ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। আরেকটা হচ্ছে রোধ প্রপোর্শনাল টু 1 ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের অবশ্যই। মনে রাখ যদি আর প্রপোর্শনাল টু এল হতে হয় তখন এটাকে ধ্রুবক থাকতে হয়, আর প্রপোর্শনাল টু 1/a হতে গেলে এলটাকে ধ্রুবক থাকতে হয়। এইটা হলো 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন। আমি আশা করব রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তুই বুঝে গেছিস। দেখবি এই জিনিসগুলো যে তোকে আমি পড়াচ্ছি তুই হয়তো ভাববি দাদা এগুলোকে আমি এবার পড়বো কোথা থেকে। এই জন্য আমাদের ব্যাচের মধ্যে না হ্যান্ড রিটেন স্টাডি মেটেরিয়াল আছে, হাতে লেখা নোটস আছে, অলরেডি অনেক চ্যাপ্টারে দেওয়া আছে। যারা আমাদের অ্যাপের মধ্যে ভর্তি হয়ে গেছে নোটিস সেকশনটা চেক করে ইমিডিয়েট, ভিডিওটা দেখার পরে করবি অবশ্যই, দেখবি ওখানে তোর হ্যান্ড রিটেন নোটস আপলোডেড অলরেডি। তুই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারছিস, পড়তে পারছিস, প্রিন্ট করিয়ে নিতে পারছিস। ঠিক আছে, যারা এখনো ভর্তি হসনি তারা ভর্তি হতে পারিস। যদি তুই চাস আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হয়ে, মনে রাখ অ্যাডভেঞ্চার একাডেমি একটা মডেল তৈরি করেছে ইউটিউবের বুকে। আমি সব থেকে প্রথমে যে কথাটা বলি, সবার প্রথমে যদি ভৌত বিজ্ঞানকে তোমাকে ভালো করতে হয় প্রথমে দরকার ডিটেলস রিভিশন বলবো না, ডিটেল স্টাডি। প্রত্যেকটা চ্যাপ্টার এই যে যেভাবে পড়াচ্ছি তোকে নারী নক্ষত্র এক করে পড়তে হবে। আমাদের ব্যাচের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবেই পড়া হয়। এই প্রত্যেকটা চ্যাপ্টার আমি জাস্ট একটু দেখবো রেকর্ডিংটা হচ্ছে কিনা পারফেক্ট, একদম রেকর্ডিং পারফেক্ট হচ্ছে। যেটা বলছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবেই ধরে 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 পড়তে হবে। এটা হবে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, পড়া শেষ হলো তারপরে আমাদের এই চ্যানেলটার মধ্যে চলে আসতে হবে অ্যাডভেঞ্চার একাডেমিতে, এবং ঠিক যেমনি করে ফার্স্ট সামেটিভে করেছি সেকেন্ড সামেটিভের জন্য করব ওয়ান শর্ট রিভিশন। তবে এই ওয়ান শর্ট রিভিশনস গুলো তখনই সাকসেসফুল হবে যখন তুমি প্রথম ধাপটাতে সাকসেসফুল ভাবে করবে। প্রথম ধাপে যদি তোমার গন্ডগোল হয়ে যায় তুমি এই ওয়ান শর্ট রিভিশন করে কোনো লাভ হবে না। কারণ মনে রাখবে ওয়ান শর্ট রিভিশন করে টেম্পোরারি হ্যাপিনেস পাওয়া যায়, মাধ্যমিকে খুব ভালো স্কোর করা যায় না। মাধ্যমিকে খুব ভালো স্কোর করতে হলে তোমাকে ডিটেল স্টাডিটা করতেই হবে করতেই হবে করতেই হবে, যেভাবে তোকে করাচ্ছি। ওয়ান শর্ট রিভিশন মানে 1 ঘন্টা। আমি দেখি ওয়ান শর্ট রিভিশন একটা নতুন ভাবে শুরু করেছি, ওই 2-2.5 ঘন্টা ধরে ওয়ান শর্ট নয়। ওয়ান শর্ট মানে ওয়ান শর্ট, 1 ঘন্টার ভেতরে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ওয়ান শর্ট শেষ। এবং সেখানে সেই সমস্ত ইনফরমেশন থাকবে যেগুলো বড় ভিডিওর মধ্যে থাকে। আমি দেখবি কোনো অবাঞ্ছিত কথা বলি না মধ্যখানে, জাস্ট যেটা ওয়ান শটের মধ্যে করানোর দরকার ওইটুকু করা, যাতে ভিডিওটা কম্প্যাক্ট হতে পারে, যাতে ছেলে মেয়েদের পরীক্ষার আগে সময় বাঁচে। 3 নম্বর, আমি ওই জন্য দেখবি লাইভ করাই না। আমি চাইলে লাইভ করাতে পারতাম, আমাদের ব্যাচের ক্লাস লাইভ হয়, কিন্তু ইউটিউবে ওয়ান শট দেওয়ার সময় কোনো ভিডিও দেওয়ার সময় রেকর্ডেড দিই যাতে সময় কম লাগে। 3 নম্বর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুপার মক। অ্যাডভেঞ্চার একাডেমি প্রত্যেকটা বই ঘেটে এত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুপার মক তৈরি করে, কোনো একটা বই থেকে ছেপে দেয় না।
অ্যানালিসিস করে তৈরি করি আমি নিজে রাতের পর রাত জেগে। ওই কোয়েশ্চেন গুলো থেকে পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন ছাপে, সেটা তুই ফার্স্ট সামেটিভে দেখে নিয়েছিস। 2026-এর মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার দিনের ভিডিওটা কি দেখ, 100তে 100 নম্বর কমন। শুধু 2026-এ নয়, 20 সাল থেকে দিয়ে আসছি। 24 সালে শুধু 99% কমন এসছে, বাকি প্রত্যেকটাতে 100-100। কি বলবি আর, রেকর্ড। 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ধাপ হচ্ছে 5 মিনিট রিভিশন। এই 5 মিনিটের রিভিশন গুলো কিন্তু তোর জীবন পাল্টে দিতে পারে। এত পড়াশোনা করেছিস, গুলিয়ে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে রিভিশন হয়ে যাবে। ফার্স্ট সামিটিভে এই অস্ত্রটা বের করেছিলাম লাস্টের দিকে, 3টে ভিডিও দিয়েছিলাম 5 মিনিটের রিভিশন, গিয়ে দেখে না। চ্যাপ্টার গুলোকে ধরে ধরে 5 মিনিটের মধ্যে সব মিক্স টপিক গুলোকে করিয়েছি, এবং এক একটা 5 মিনিটের ভিডিওতে 25 থেকে 30টা করে কোশ্চেন ডিসকাস করেছি 5 মিনিটের মধ্যে। আর আমার শেষ অস্ত্র পকেট ধামাকা, যেটা আমি ফার্স্ট সামেটিভে প্রয়োগ করিনি, দরকার পড়েনি। সেকেন্ড সামেটিভে দরকার পড়লে প্রয়োগ করবো না, তো আমি টেস্টের আগে তো অবশ্যই প্রয়োগ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অস্ত্র। এবং এর বাইরে অনেকের প্রশ্ন থাকে, দাদা এমসিকিউ আসে 36 নম্বরের, বিএসএ কিউ এমসিকিউ মিলিয়ে 36 নম্বর, এসএ কিউ 18 নম্বর, এলএ কিউ 36 নম্বর, যখন টেস্ট পরীক্ষা দিতে যাবি বলবো এগুলো। মনে রাখ, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের মধ্যে একটা রেভলিউশন করেছিল ফিজিক্যাল সায়েন্সে। আমরা এমসিকিউ বিএসএকিউ এর 36 নম্বর, এসএকিউ এর 18 নম্বর, এলএকিউ এর 36 নম্বর সেপারেটলি ধরে ধরে আলাদা আলাদা সেগমেন্ট করে প্রিপারেশন করেছি, এবং দেখেছি নাম্বারে একটা বিরাট স্পাইক লক্ষ্য করা গেছে। 99, 98, 97, 96, 95 যে কতজন পেয়েছে আমার নিজের কোনো ধারণা নেই। 100-100 বন্যা হয়ে গেছে জাস্ট এই প্রসেসটাকে ভাগ করে। অ্যাডভেঞ্চার একাডেমিকে ব্লাইন্ডলি বিশ্বাস কর। ভৌত বিজ্ঞানের যে একটা সেগমেন্ট তুই আমার হাতে ছেড়ে দে, যা করাচ্ছি করতে থাক, তোকে কিচ্ছু বুঝতে হবে না। শুধু মনে রাখবি যা করাচ্ছি করতে হবে। তুই যদি এইটুকু করে নিতে পারিস, তোকে ভৌত বিজ্ঞানে 100-100 পাওয়ানোর দায়িত্ব আমার আমার আমার। তোকে কিচ্ছুতে মাথা ঘামাতে হবে না, তোকে শুধু যা বলবো তুই ওই করবি। তুই ভৌত বিজ্ঞানে 100-100 পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে নিবি। তোকে এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, যেটা পড়াবো সেটা ছাড়বি না, এর বাইরে কিছু করবি না। 100-100 পাওয়ানোর দায়িত্ব আমার। ব্যাস, আর নতুন করে কি বলবো। চলো, আচ্ছা, যারা ভর্তি হতে চাইছিস এখনো পর্যন্ত ডিটেল সেকশনটা স্টাডি করার জন্য, মনে রাখবি এই পুরোটা কিন্তু ইউটিউবের মধ্যে ফ্রি আসে। আমাদের এই চ্যানেলটার মধ্যে পুরো সেগমেন্টটা ফ্রি যাবে। মেন জিনিস এটা, ডিটেলে অঙ্ক শেখানো থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে শেখানো, পুরোটা কিন্তু ব্যাচের মধ্যেই হবে। এইটা ইউটিউবের মধ্যে দেওয়া হয় না। বাকি এই প্র্যাকটিস সেশনটা পুরোটা ইউটিউবের মধ্যে ফ্রি যাবে। এবং আমি তোকে বলছি, আমি ইউটিউবে যা এফার্ট দিই, খুব রেয়ার তুই দেখতে পাবি জিনিসটা। আমি প্রচুর এফার্ট দিই যাতে বাংলা ছেলে মেয়েদেরকে এমন কিছু আমি দিতে পারি যেটা হয়তো তারা পেড সেশনস গুলোতেও পায় না। সেই জিনিসটা আমি ইউটিউবে দিই। তুই আগের বছরের ভিডিওগুলোকে দেখ, বুঝতে পারবি আমরা ইউটিউবে কতটা এফার্ট দিই। এবং তুই প্রায় দেখতে পাবি প্রত্যেক দিনই প্রায় ভিডিও দিচ্ছি। চেষ্টা করছি ভাই, কিছু করার চেষ্টা করছি। যারা পয়সা দিয়ে পড়তে পারছে না তাদের জন্য এইসব দিচ্ছি, আর যারা পুরোটার মধ্যে যুক্ত হতে পারছি, যদিও ফিসও খুব কম রাখা হয়েছে। এই যে ফার্স্ট সামিটি বা সেকেন্ড সামিটি মিলিয়ে ফিস রাখা হয়েছে 399 টাকা ওয়ান টাইম। একবার দিতে হবে 399 টাকা, পুরো ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে। ওয়ান টাইম ফিস পে করতে হবে। এত কম ফিস রাখা হয়েছে যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাফোর্ড করতে পারে, এবং ভর্তি হচ্ছে অনেক। নিচে দেখ পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ভর্তির প্রসেস যদিও লাস্টে বলবো, চল পড়াশোনাটা শুরু করি, আবার পরে বলবো। দেখ এবার নেক্সট, এগুলো সব বলে দিয়েছি। যেটা বলছিলাম একটুখানি মন দিয়ে শোন। এটা প্রথম অ্যাপ্লিকেশন, এটা প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ, 1 নম্বর আর 2 নম্বর। এবার এই দুটো সমীকরণকে একটু জুড়ে দে। তোরা যৌগিক ভেদ শিখেছিলি ফার্স্ট সামেটিভে, যখন গ্যাসের আচরণের মধ্যে আদর্শ গ্যাস সমীকরণ পড়িয়েছিলাম, তখন দেখেছিলি এই দু জায়গাতেই আর আছে। তো দাদা এখানে আর দিয়ে দাও। দু জায়গাতে সমানুপাতিক চিহ্ন আছে, দাদা সমানুপাতিক দিয়ে দাও। আর এই পাশের গুলোকে গুণ করে দাও, L ইন্টু 1/a করে দাও, তাহলে হয়ে গেল L/a। বলো হ্যাঁ, একদম হ্যাঁ। দাদা চিন্তা করে দেখো, যদি সমানুপাতিক চিহ্নটাকে তোলো, তাহলে আর ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে। তো ধ্রুবকটাকে কি লিখবো? ধ্রুবকটাকে রো দিয়ে লিখ। দাদা রোটা আবার কি? এই রো দিয়ে তো আমরা ঘনত্ব পড়েছিলাম যখন 9-এ পড়তাম। ভেরি গুড ভাই, মনে রেখেছি, যেটাই অনেক বড় কথা। এখানে তুই এই রোটাকে বলবি রোধাঙ্ক, এবং এই রোধাঙ্ক জিনিসটা কি সেটাও আমি তোকে একটু পরে এক্সপ্লেন করবো। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো আলটিমেটলি? আর ইকুয়াল টু রো ইন্টু L/a। ব্যাস, হয়েছে হয়েছে হয়েছে। ব্যাস, আপাতত এতটাই। নেক্সট এবার একটুখানি দেখা যাক, সব আসবো, ওগুলোর মধ্যে আসবো আবার। এবার দেখবি যে জায়গাটা আমি তোকে বলেছিলাম না যে বিভবের সংজ্ঞাটা একটু পরে গিয়ে বলছি, এবার বিভবের সংজ্ঞাটা বলার সময় চলে এসেছে। দেখ আমি তোকে বলি, আমি প্রথমেই একটা কথা বলছি,
এইসব ঘেটা ফেটা ডেফিনেশন আমার পড়তে খুব একটা ভালো লাগে না। আমরা ডেফিনেশনটা প্রথমে পড়ি না, আমরা প্রথমে সমীকরণটা দেখি, তারপরে ডেফিনেশনটা পড়ি। তুই আগে একটু ডেফিনেশনটা একবার রিড কর। বলেছে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। কিছু বুঝতে পারলি? আমিও বুঝতে পারলাম না। আচ্ছা দেখতে পারো, আমি তোকে বোঝাচ্ছি। তুই শুধু একটা সমীকরণ মনে রাখ ভাই, একটা সমীকরণ তুই মনে রাখ। বিভব ইকুয়াল টু, কি লিখছে, বিভব ইকুয়াল টু কৃতকার্য ডিভাইডেড বাই আধান। আধান ফ্লো করছে মানেই তো তড়িৎ ফ্লো করছে। তড়িৎটা কি? অনেকগুলো আধানের সমষ্টি। আধান মানে চার্জ, চার্জ ফ্লো করছে মানেই তো, চার্জ ফ্লো করা মানেই তো তড়িৎ ফ্লো করা। এই যে আধান আর উপরে আছে কৃতকার্য, তাহলে আমি কি বলতে পারি বলতো? আধান মানে দাদা কি আধান? পজিটিভ আধান। এবার যখন তুই কোনো কিছু ডেফিনেশন লিখতে যাবি, ভালো করে মন দিয়ে শোন যেটা বলছি এবার এই কথাটা, আমি বারবার করে বলছি, কথাটা খুব মন দিয়ে শুনবি। তুই যখন ফিজিক্যাল সায়েন্সের ভাষায়, ফিজিক্যাল সায়েন্সে কোনো ডেফিনেশন লিখতে যাবি, কোনো সংজ্ঞা লিখতে যাবি, এই তলায় যেটা থাকে, নিচে যেটা থাকে, আমাকে সেইটাকে ওয়ান করতে হয়। ওয়ান, এটা সর্বদা সবকিছুর লজিক। তুই যখনই ফিজিক্যাল সায়েন্সে কোনো ডেফিনেশন লিখতে যাবি, তোকে এই নিচেরটাকে ওয়ান করতে হবে, যেটা মূল সেটাকে বাদ দিয়ে বাকিটাকে ওয়ান করতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সের ভাষায় ওয়ানকে বলা হয় একক। দাদা এটা আধানটা তুমি কি বেশ একটু আগে বলেছিলে পজিটিভ আধান, তার মানে এটা একক তো বলছো, তাহলে একক ধনাত্মক আধান বলতে পারি। দেখ ভালো করে মন দিয়ে শোন, আধানটা কি? ধনাত্মক। আধানটার মান কত করতে হবে? 1, তার মানে একক ধনাত্মক বলতে পারি। এবার একটুখানি মন দিয়ে ভালো করে ডেফিনেশনটা লিখছি, দেখ তো। এই একক ধনাত্মক আধানটা কোনো একটা জায়গার মধ্যে অসীম দূরত্বের মধ্যে রয়েছে। এই অসীম দূরত্ব থেকে কোন একক ধনাত্মক আধানকে একটা তড়িৎ ক্ষেত্র, মানে যেখান থেকে তড়িৎটা যাচ্ছে তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তড়িৎটা যেখান থেকে যায় সেখানেই তো বিভব প্রভেদের সৃষ্টি হয়। এবার এই অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, কারণ আধানটাকে যদি ওয়ান করি তাহলে বিভব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কৃতকার্য দাঁড়াচ্ছে। তার মানে দাদা একক ধনাত্মক আধানের ক্ষেত্রে, মানে আধানটাকে যদি আমি ওয়ান করে দিই তাহলে কৃতকার্য বাই ওয়ান, কৃতকার্য হয়ে গেল, তাহলে বিভব ইকুয়াল টু কি দাঁড়িয়ে গেল? কৃতকার্য দাঁড়িয়ে গেল। তার মানে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে যতটা কৃতকার্য করতে হচ্ছে সেটাই তো আমার বিভব। বিভবের সমীকরণটা কৃতকার্য বাই আধান যখন করলাম, আধানটাকে আমাকে যখন একক ধরতে হলো, তাহলে একটা একক ধনাত্মক আধান যখন আমি ধরলাম, তাহলে আধানের ভ্যালুটা নিচে +1 হয়ে গেল। যদি +1 হয়ে যায় তাহলে ওটার ভ্যালুটা কমিট করতে পারি। তাহলে উপরে শুধুমাত্র কি লেখা আছে? কৃতকার্য লেখা রয়েছে। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি হয়ে গেল? বিভব হয়ে গেল। এই জন্যই তো বলছি অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে, মানে তলাটা 1 হয়ে গেল, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যতটা কৃতকার্য করতে হয় সেটাকে কি বলা হয়? বিভব বলা হয়। এবার দেখ তো সংজ্ঞাটা পড়ে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তলাটায় 1 করে দিয়েছি, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে ওপরে কি ছিল? কৃতকার্য ছিল, সেটা ইকুয়াল টু বিভব। যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে সেই বিন্দুর তড়িৎ বিভব বলে। গল্প শেষ। এটা কি পরীক্ষাতে আসে? না, খুব রেয়ার, আসেই না বলতে গেলে। শুধু লাগবে কি এই সমীকরণটা। কিসের জন্য লাগবে? একক মাত্রা বার করার জন্য। আমরা একক মাত্রাটা এবার বার করে দেখাই। তোকে যদি বলা হয় বিভবের একক বার করতে, ভালো করে মন দিয়ে শোন, তাহলে তুই আমাকে বল ভি ইকুয়াল টু কি লেখা যায়? দাদা কৃতকার্য ডিভাইডেড বাই আধান লেখা যায়। আমি বললাম একদম। আধানকে আমরা কিউ চিহ্ন দিয়ে প্রকাশ করি এবং কৃতকার্যকে আমরা ডাব্লিউ চিহ্ন দিয়ে প্রকাশ করি। আমরা কি লিখতে চলেছি বল? আমরা লিখতে চলেছি বিভবের একক। মনে রাখবি বিভব জিনিসটাকে মেনলি আমি তোকে বলে দিই, এর ব্যবহারিক এককটা হচ্ছে ভোল্ট। আমরা এটাকে ভোল্ট দিয়েই প্রকাশ করে থাকি। এই ভোল্ট ইকুয়াল টু কি লেখা যায় দেখ তো। ভোল্ট একটা এসআই একক এবং মেনলি তোকে এসআই এককটাই জানতে হবে। সিজিএস একক যদি বলে তাহলে এর আগে শুধুমাত্র একটা স্ট্যাট কথা যুক্ত করতে হবে, স্ট্যাট ভোল্ট। মনে রাখ চলতড়িতের কোনো জিনিসে সিজিএস একক লাগে না। ওহমটাও এসআই একক, ওটাই ব্যবহারিক একক। ব্যবহারিক একক মানে তুই যে কোনো জায়গায় ইউজ করতে পারিস।
এটা ভোল্ট ব্যবহারিক একক, তুই এটাকে ইউজ করবি, স্ট্যাট ভোল্ট জীবনে ইউজ হবে না। কৃতকার্যের এসআই একক কি রে দাদা? কৃতকার্য মানে কার্য, 9 এ পড়েছি। আর্গ আর জুল, আর্গ সিজিএস, জুল এসআই, তাহলে জুল। নিচে আধান আছে, আধানের এসআই একক কি দাদা? যে আধান মানে কি বলতো? কুলম না কুলম, পড়েছিস তো? কুলম, কুলম বা স্ট্যাট কুলম। সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট কুলম আর এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম। তার মানে দাদা ভোল্ট ইকুয়াল টু, ভোল্ট মানে হচ্ছে বিভব প্রভেদের একক বা বিভবের একক, বিভবের একক যা বিভব প্রভেদের একক হতাই। 5 কিলোগ্রাম মাইনাস 3 কিলোগ্রাম করলে 2 কিলোগ্রামই থাকে। তার মানে কিলোগ্রামের পার্থক্য হলে একক কিলোগ্রামই হয়, বিভবের পার্থক্য হলে একক ভোল্টই হবে। তাহলে দাদা ভোল্ট ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জুল পার কুলম। এটা পরীক্ষাতে আসে যে নিচের কোনটি ভোল্টের রাশিমালা? জুল পার কুলম ভোল্ট, কৃতকার্য বাই আধান ভোল্ট। ক্লিয়ার? চলো এবার মাত্রা কি করে বার করতে হয় দাদা? আমি বলছি মাত্রা বার করার আগে একটা ছোট্ট জিনিস শুনে নে। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা যে তুই বলছিস, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি? তড়িৎটা ফ্লো করছে। মাত্রা মানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি বলতো অ্যাকচুয়ালি? সময় সাপেক্ষে বা একক সময়, প্রতি একক সময় যতটা আধান ফ্লো করছে। আমি তোকে তো একটু আগে বলছিলাম আধান ফ্লো করা মানেই তড়িৎ ফ্লো করা। তাহলে সময় সাপেক্ষে এই যে নিচে যেটা আছে সেটা সাপেক্ষে, বা প্রতি একক সময় নিচে যেটা থাকে সেটাকে 1 করতে হয়। তাহলে প্রতি একক সময় যতটা আধান ফ্লো করছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রাকে লেখা যায় কিউ ডিভাইডেড বাই টি। পরিষ্কার? তার মানে কিউ কে লেখা যায় আই ইন্টু টি। একদম পরিষ্কার। যদি তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময় হয় তাহলে আধান ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। বল ক্লিয়ার আছে? এবার মাত্রা লিখতে যা। কার মাত্রা লিখবো? বিভবের মাত্রা লিখবো বা বিভব প্রভেদের মাত্রা লিখবো। ওপরে কার মাত্রা লিখতে হবে? কার্যের মাত্রা লিখতে হবে, জানিস তো। নিচে কার মাত্রা লিখতে হবে? আধানের মাত্রা লিখতে হবে। আচ্ছা তুই আমাকে বল কার্যের মাত্রা কি? দাদা কার্য মানে হচ্ছে বল গুণ সরণ, মনে আছে নিশ্চয়ই। বলের মাত্রা হচ্ছে দাদা mlt - 2, ভর গুণ ত্বরণ। আর সরণের মাত্রা হচ্ছে দাদা এল। তার মানে পুরো কার্যের মাত্রাটা হয়ে গেল ml² t⁻²। তো বসিয়ে দাও কার্যের জায়গায় ml² t⁻²। কোনো মুখস্থর কিছু নেই, মাত্রা কেউ মুখস্থ করে না, নিজে বার করতে হয়। কার্যের মাত্রা বার করলাম বল গুণ সরণ দিয়ে, বলের মাত্রা যদি না মনে থাকে ভর গুণ ত্বরণ দিয়ে বার করবি। ত্বরণ lt-2, ভর m, তাহলে গুণ করলে mlt-2 বলের মাত্রা, তার সাথে এল গুণ কর ml² t-2 সরণের ইন্টু বল গুণ সরণ করে কার্যের মাত্রা পেয়ে গেলাম। কার্যের জায়গায় বসিয়ে দিলাম। বল এবার আধানের মাত্রাটা কি? আধান মানে কি দাদা? আধান মানে আই গুণ টি। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা মনে রাখ আই হয়। তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়েই প্রকাশ করা হয়, মাত্রাটাকে আই দিয়েই প্রকাশ করা হয়। আর টি মানে সময়, সময়ের মাত্রাটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আধানের মাত্রাটা কি বেরিয়ে গেল? তড়িৎ প্রবাহ মাত্রার জন্য বড় হাতের আই আর সময়ের জন্য বড় হাতের টি। এটা নিশ্চয়ই 9 এ পড়েছিলি মাত্রাগুলো, না পড়ে থাকলে একবার মনে করিয়ে দিলাম। তড়িৎ প্রবাহ মাত্রাকে বড় হাতের আই দিয়ে প্রকাশ করে, সময়কে বড় হাতের টি দিয়ে প্রকাশ করে। হলো? তাহলে আধানের মাত্রাটা কি বসাবো বল? আই গুণ টি বসাবো। এবার কি করব? জাস্ট দেখবো, উপরে তুলে দাও ml² টি ওপরে উঠলে -3, আই ওপরে উঠলে -1। এটা কার মাত্রা হয়ে গেল? বিভব বা বিভব প্রভেদের মাত্রা হয়ে গেল। শেষ। কোনো মুখস্থ নয়, কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়, পিওর কনসেপ্ট লাগালাম, কৃতকার্য বাই আধান করলাম, গল্প শেষ হয়ে গেল। তার মানে একক ও ডান, মাত্রাও ডান। শুধু এইটুকু খেয়াল রাখ, আই মানে যেটা তড়িৎ প্রবাহ মাত্রা আছে, যেটাকে শুনলি আধান প্রবাহের হার বলা হয়, সেইটার এককটা শুনে রাখ। এর এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। যে অ্যাম্পিয়ারকে এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তার মানে এককটাকে এ দিয়ে প্রকাশ করে আর মাত্রাটাকে আই দিয়ে প্রকাশ করে। হয়ে গেছে, শেষ। ব্যাস এইটুকুই জানতে হতো, এখান থেকে এগুলোই আসে। এবার বল রোধের মাত্রা কি করে বার করতে হয়? দাদা রোধ মানে চিন্তা করো, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, V = IR। তাহলে R = আমরা লিখতে পারি তো V/I। বল একদমই তাই, লিখতেই পারি দাদা। এবার তোকে ধর এইটার একক বার করতে দিয়েছে, একক। তুইও জানিস আমিও জানি রোধের এককটা ওহম, কিন্তু তোকে যদি বলে ওহমটাকে কি দিয়ে প্রকাশ করে
সেইটা কি লিখবি? দেখ তো ভাই, ভোল্ট এটা না, ভোল্ট বিভব প্রবাহ, বিভব প্রভেদ বলছি, বিভব প্রবাহ মাত্রা বলছি, বিভব প্রভেদ। তো এই ভিটা তো বিভব প্রভেদ, বিভব প্রভেদের এককটা কি? ভোল্ট। আর আইটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, যার এককটা কি? অ্যাম্পিয়ার। তার মানে দাদা, আমি যদি রোধকে প্রকাশ করতে চাই, যদি আমি কখনো ওহম উল্লেখ করতে চাই, তাহলে ওহম ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার হয়ে গেল। ওপরে বি, নিচে আই, ভি মানে ভোল্ট, আই মানে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে ওহম, শেষ। যদি আমাকে মাত্রা লিখতে বলে দাদা, ভি ইকুয়াল টু আই আর আছে, রোধের মাত্রা বার করতে গেলে ওপরে ভি এর মাত্রা বসাতে হয়, নিচে আই এর মাত্রা বসাতে হয়। তোকে একটু আগে আমি ভি এর মাত্রা বার করে দিয়েছি, তোরে একটু আগে বার করে দিয়েছি। ভি এর মাত্রাটাকে জাস্ট নিয়ে যাই, ভি এর মাত্রা এখানটায় জাস্ট বসাবো, আই এর মাত্রা তুই জানিস, খুব সহজে আমরা বার করে দিতে পারবো। বলতো এটাই ভি এর মাত্রা, একদম পরিষ্কার। আর এর যে মাত্রা বেরোবে সেটা ইকুয়াল টু, কোনো রাট্টাফিকেশন নয়, দেখ ভি এর মাত্রা বসালাম, নিচে আছে আই। দাদা আই এর মাত্রা কি হয়? আমি বলেছিলাম আই এর মাত্রা আই হয়, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রাকে আই দিয়েই প্রকাশ করে। তাহলে দাদা এটা উপরে উঠবে, তাহলে হয়ে গেল কি? এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2। বল একদম ক্লিয়ার আছে, কোনো রাট্টাফিকেশন নয়, পিওর কনসেপ্টে বসা, মাত্রা বেরিয়ে যাবে, একক বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে ভাই। হয়ে গেছে। এবার দাদা রোধাঙ্ক জিনিসটা কি? এই যে একটু আগে আমরা পড়লাম যে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখানে তুমি আমাকে বললে এলটা হচ্ছে দৈর্ঘ্য, কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য, এইটা হচ্ছে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটা হচ্ছে কোনো একটা পরিবাহীর রোধ, আর এই জিনিসটাকে তুমি বললে কোনো একটা পরিবাহীর রোধাঙ্ক। এই রোধাঙ্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কিভাবে প্রকাশ করতে হয়, এর ডেফিনেশনটা কিভাবে লিখতে হয়, সেটা তুমি আমাকে এবার বলো। আমি বলছি ফিজিক্যাল সায়েন্সে যেভাবে ডেফিনেশন লেখে আমরা সেভাবেই লিখব, কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়। দেখ তো, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ যদি লেখা হয়, তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল লেখা যায় কি যায় না? লেখা যায় কি যায় না তুই আমাকে বল। দাদা রো ইকুয়াল টু আর কোনাকুনি গুণ হলো আর ইন্টু এ ডিভাইড, একদম লেখা যায়, একদম লেখা যায়। আমি বলছি এবার তুই ডেফিনেশন লিখতে যাচ্ছিস, তো মেন জিনিস হচ্ছে আর, সেটা বাদ দিয়ে বাকিগুলোকে একক করে দে, মানে 1 করে দে। তাহলে এটাকেও 1 করে দিলাম, এলটাকেও 1 করে দিলাম। কিভাবে লিখছি দেখে নে। মনে রাখ, রোধাঙ্ক জিনিসটা কেবলমাত্র কোনো একটা উপাদান আর উষ্ণতার উপরে নির্ভর করে। উষ্ণতাটা যদি ধ্রুবক থাকে রোধাঙ্ক ধ্রুবক থাকে, উপাদানটা যদি ধ্রুবক থাকে রোধাঙ্ক ধ্রুবক থাকে। এগুলো নিয়ে আরো বলবো, জাস্ট ডেফিনেশনটা লেখা আগে শেখ। আমি দেখতে পাচ্ছি এ কে 1 করতে হচ্ছে, এল কে 1 করতে হচ্ছে, তাহলে কি হবে না, রো ইকুয়াল টু, এখানে আর আছে, এর ভ্যালুটা 1 বসাই, এল এর ভ্যালুটা 1 বসাই, তাহলে দাদা রো ইকুয়াল টু কি আসছে বলো তো? রো ইকুয়াল টু আর চলে আসছে না? তাহলে দাদা রোধাঙ্কের ডেফিনেশনটা কি লিখবো বলো? আমি লিখলাম, প্রত্যেকে দেখবি তো ঠিক হচ্ছে কিনা। কোন নির্দিষ্ট উষ্ণতায়, কারণ উষ্ণতার বিষয়টা মেনশন করতে হবে, কোন নির্দিষ্ট উষ্ণতায়, ভালো করে দেখবে, একক দৈর্ঘ্য, কারণ এল এর ভ্যালুটা 1 করেছি ওই জন্য একক দৈর্ঘ্য কথাটা মেনশন করলাম, ও এর ভ্যালুটা 1 করেছি ওই জন্য একক প্রস্থচ্ছেদ কথাটা মেনশন করলাম। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধকে, কারণ যখন একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল করে দিয়েছি তখন দেখেছি যেটা রোধের মান হয়, যেটা আর এর মান হয়, সেটাই তো রোধাঙ্কের মান হয়। তার মানে দাদা কোনো নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একক এল আর একক এ যুক্ত কোন পরিবাহীর রোধকে তার রোধাঙ্ক বলে, কোন পরিবাহীর রোধকে তার রোধাঙ্ক বলে। মুখস্থ করতে হলো না তো? রোধাঙ্কের ডেফিনেশন লিখতে বলেছিল, সমীকরণ লিখলাম, এ আর এলটাকে 1 করলাম, লিখলাম কোন নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য, কারণ
এলটাকে 1 করেছি। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কারণ এটাকে 1 করেছি, তাহলে সেটা যুক্ত কোনো একটা পরিবাহীর, দুটোকে 1 করার পর দেখতে পাচ্ছি 8টাই হচ্ছে রো, তাহলে কোনো একটা পরিবাহীর রোধকে তার রোধাঙ্ক বলে। শেষ শেষ। দাদা একক লিখতে বললে কি করে লিখবো? আমি বলছি তুই দুটো একক লিখে দেখা, একটা সিজিএস একটা এসআই। আমরা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। কত সোজা দেখ, রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। বল হ্যাঁ, বল হ্যাঁ। এবার দাদা আমাকে কার একক লিখতে বলেছে রো এর, আমি এখানে জাস্ট একক গুলোকে বসিয়ে দেবো সিজিএস পদ্ধতিতে। আমি বললাম একদম, তাহলেই আমার সিজিএস একক বেরিয়ে যাবে। দাদা আরেকটা কি বসাবো, ওহম বসাবো না স্ট্যাট ওহম বসাবো? আমি বললাম দেখ তুই এখানে স্ট্যাট ওহম বসাতে পারিস, কারণ যে কোনো এককের আগে যা স্ট্যাট বসিয়ে দে তাহলেই সেটা তার সিজিএস হয়ে যায়। কিন্তু মাথায় রাখিস ওহম দিয়ে করলেও কোনো ভুল নয়, কারণ ওটা ব্যবহারিক একক। এটার একক কি হবে দাদা সিজিএস পদ্ধতিতে? তাহলে সেন্টিমিটার হবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল, কারণ ক্ষেত্রফল বলে দিয়েছে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। নিচে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। তাহলে আমি যেটা করতে পারি, সেন্টিমিটার দিয়ে একটা সেন্টিমিটার কাটলো, তাহলে লিখবো কি স্ট্যাট ওহম ইন্টু একটা সেন্টিমিটার। শেষ। এটাই হয়ে গেল রোধাঙ্কের সিজিএস পদ্ধতির একক। কত সোজা দেখতে পাচ্ছিস, কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে। আবার দেখছি রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। দেখতে এবার তুই নিজে করার চেষ্টা কর একদম। দাদা রো ইকুয়াল টু আর এর এসআই পদ্ধতির একক হচ্ছে ওহম, ক্ষেত্রফল তো এম কে এস থেকেই তো এসআই এসছে। এম মানে মিটার, মিটার যদি হয় ক্ষেত্রফলে মিটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে মিটার স্কোয়ার। নিচে দাদা দৈর্ঘ্যের জন্য মিটার, মিটার দিয়ে একটা মিটার কাটলো, তাহলে পড়ে থাকলো ওহম গুণ মিটার। তার মানে ওহম গুণ মিটারটাই হচ্ছে রোধাঙ্কের এসআই পদ্ধতির একক। বল একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দাদা মাত্রা কি করে বার করব? এটাও তো সোজা ভাই, রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল হচ্ছে। বল হ্যাঁ, একদম। মাত্রা লেখার কৌশল শিখে গেছিস তো? আর এর মাত্রা, এর মাত্রা, এল এর মাত্রা, আর এর মাত্রা বার করলি, এর মাত্রা কি হবে ভাই? এল গুণ এল মানে এল স্কোয়ার। আর দৈর্ঘ্যের মাত্রা কি হবে? বড় হাতের এল। বসিয়ে দিবি, মাত্রা বেরিয়ে যাবে তোরে। শিখে গেছিস তো? একক মাত্রা মুখস্থ করার জিনিস নয়, বার করার জিনিস। এত একক মাত্রা কি করে মুখস্থ রাখবি যদি প্রসেসটা না শিখিস? জাস্ট একটা ছোট্ট খেলা দেখালাম আজকে, এর থেকে বেশি লেন্দি আর আমি করবো না, যেহেতু এটা ইউটিউবের মধ্যে যাচ্ছে। ইউটিউবে এখন 1.5 ঘন্টার ক্লাস দেওয়া যায় না, যায় না ইন দ্য সেন্স দেওয়াটা উচিত না, কারণ ছেলেমেয়েরা অনেক কম ছেলেমেয়ে শেষ পর্যন্ত দেখে এবং একটা ধৈর্যের বিষয় থাকে, তাই না? যখন আমাদের লাইভ ক্লাস চলে, লাইভ ক্লাসের মধ্যে ছেলেমেয়েদের একটা আলাদা ধরনের সেন্স থাকে, ইউটিউবে একটা আলাদা সেন্স থাকে। ওই জন্য প্রথম ক্লাসটা যেহেতু ইউটিউবে দেওয়া হলো, আজকে এতটাই করানো হলো, নেক্সট দিন এখান থেকে শুরু হবে। যদিও এটাই করাতে দেখবি লাইভ ক্লাসের মধ্যে 1.5 ঘন্টাই লেগে যায়, কারণ লাইভ ক্লাস ইন্টারাকশন করতে হয়, এখানে সেটা করতে হয় না। যাই হোক, অনেকটা করিয়ে দিলাম, অনেকটা জিনিস তোদেরকে শেখালাম, আশা করছি ভালো লেগেছে। এবার যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে ভর্তি হতে চাইছিস, এরকম ভাবে প্রত্যেকটা টপিককে ডিটেলে পড়তে চাইছিস, তাদেরকে কি করতে হবে যা শুনে নে। একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, আমাদের অ্যাডভেঞ্চার একাডেমির অ্যাপ। প্লে স্টোরের মধ্যে যাবি, সার্চ করবি অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। যদি সার্চ না করতে চাস, নিচে দেখ পিন কমেন্টে ডিরেক্ট লিংক দেওয়া আছে, চলে যা, অ্যাপটা ডাউনলোড করে নে। করে নেওয়ার পর তুই সিম্পল ওপেন করবি অ্যাপটাকে। ওপেন করার পর তুমি দেখতে পাবে এখানে তোমাদের ফাউন্ডেশন ব্যাচটা দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাধ্যমিক 2027-এর ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচটা তুমি যেই মাত্র ক্লিক করবে, ট্যাপ করার পর 399 টাকা তোমাকে পে করতে হবে। তুমি সেকেন্ড সামেটিভ তো পুরোটা পাচ্ছই, ফার্স্ট সামেটিভে যা ক্লাস হয়েছে সেগুলো সব পেয়ে যাবে। তুমি তারপরে দেখতে পাবে এখানটায়, এটা যেহেতু আমাদের অলরেডি মাধ্যমিকের ব্যাচটা পারচেস করা রয়েছে, এই যে দেখছিস পারচেস কোর্সের মধ্যে অলরেডি চলে এসেছে স্টার্ট লার্নিং বলে, সেই জন্য আমি পেমেন্ট অপশনের মধ্যে গিয়ে একটা 11 কোর্সের দেখাচ্ছি। 11 কোর্সটার ধর ফিস আছে 999 টাকা। তুই যখন মাধ্যমিকের কোর্সটা কিনতে যাবি, এখানে দেখাবে তোর 399 টাকা। তুই এখানে বাই নাও অপশনের মধ্যে ক্লিক করবি, ক্লিক করার পর তোকে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে পে অনলাইন, একটা হচ্ছে কিউআর। তোর ফোনের মধ্যে গুগল পে, ফোন পে এইসব থাকলে তুই এখানে পে অনলাইনে ক্লিক করে ডিরেক্ট পে করে দে, অথবা যদি না থাকে কিউআর স্ক্যান কর, কিউআরটা বেরোবে, অন্য যে কোনো কারোর ফোন নিয়ে স্ক্যান করে দে। যে স্ক্যান করে পে করলো তার অ্যাড হবে না ভাই, যে লগ ইন করা আছে, তুই যে লগ ইন করেছিস সেই নাম্বারটাই অ্যাড হবে, কোনো চিন্তা নেই।
কখনো কখনো আচ্ছা পারচেস করার পর তোকে এরকম একটা পেজ দেখিয়ে দেবে, অ্যাপ আনলক হয়ে যাবে, এরকম দেখিয়ে দেবে, তুই কন্টেন্ট সেকশনের ভেতরে দেখতে পাবি সমস্ত কিছু। এই যে আচ্ছা একটা কথা বলি, অনেক সময় কিওয়ার্ডটা এরকম ব্লার বা ঝাপসা হয়ে যেতে পারে, কিছুক্ষণ অপেক্ষা করবে বা কয়েকবার ট্যাপ করবে, দেখবে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চলো হয়েছে। তারপর তুমি ভেতরে এরকম সেকশন দেখতে পাবে, সেকেন্ড সামেটিভ, ফার্স্ট সামেটিভ, হ্যান্ড রিটেন নোটস, হাউ টু ইউজ দিস অ্যাপ, সমস্ত কিছু দেখে নিতে পারবে। তোমার লিঙ্ক ট্রি বা যে সমস্ত ধরো তোমার ক্লাসের লিঙ্ক আসছে বা কোনো নোটিশ আসছে, সেগুলো সব নোটিশ বোর্ডের মধ্যে আসবে। তোমার হ্যান্ড রিটেন নোটসটাও নোটিশ বোর্ড সেকশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সমস্ত কিছু আশা করছি তুই জেনে গেছিস। যারা পেড ব্যাচের মধ্যে ভর্তি হবি, যারা আমাদের ব্যাচের মধ্যে পড়বি, তারা তো ডিটেলে প্রত্যেকটা জিনিস শিখবি। যারা অন্যান্য জায়গাতে পড়ছিস তারা পড়, ডিটেলে শেখ, তারপরে অ্যাডভেঞ্চার একাডেমিতে তুই রেগুলার প্র্যাকটিস কর। ঠিক আছে, আর যারা এখনো পর্যন্ত কোথাও ভর্তি হোসনি বা যারা অফলাইনের মধ্যে হয়তো ফিজিক্যাল সায়েন্স বুঝতে পারছিস না, তারা ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার একাডেমি। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, এবং মাথায় রাখবি 5 বছরে বাংলা মিডিয়াম পাল্টাতে হবে, নতুন করে শিখতে হবে। কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়, পিওর কনসেপ্ট যেভাবে শেখালাম সেভাবে বুঝতে হবে, শিখতে হবে। ফিজিক্যাল সায়েন্স কাঁপিয়ে দেবো। আজকের মতো এখানেই। জয়ের ধামাকা।